এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। Don't touch Astha. If you touch this, I will punish you. এটা শোনার পর আস্থা আর সাহস করতো না, তবে আজ কেন জানি খুব ইচ্ছা করছে। এগুলো ভাবতে ভাবতে আস্থার ধ্যান ফিরে বড় মার কথায়। ছেলের কথার প্রত্যুত্তরে সুমি বেগম বললেন, বস, চা দেই তোকে, তারপর নিয়ে আসছি। হৃদ মাকে বলে, না মা, এক্ষুনি এনে দাও। আচ্ছা আচ্ছা বস, আনছি। বলে নিজের রুমে পা বাড়ায়। সুমি বেগম তবে যেতে যেতে বলে, আফরা, তুই আদা রসুন কাটা আছে, যা ওইগুলো ব্লেন্ড কর। আর আস্তা যা রিতকে চাট দে, সাথে তোর বাবা চাচাদেরও দে। আস্থা একে একে সবাইকে চা দিয়ে লাস্ট চা দেয় রিতকে। চা দেওয়ার সময় তার হাত কাঁপে। লোকটাকে আজ আস্থার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগছে, হয়তো কয়েকদিন পর দেখেছে দেখে এমন লাগছে। হৃদ আস্থার হাত কাঁপতে দেখে ওর চোখে তাকায়, ব্যাস এমনি আস্থা বরফের ন্যায় জমে যায়। আস্থার এমন অবস্থা দেখে হৃদের ঠোঁট প্রশস্ত হয়, ঠোঁট দাঁতে চেপে খানিকটা হেসে নেয়, অতঃপর চা নিয়ে নেয়, কারণ সে জানে এই মেয়ের হাত থেকে একটু পর চা পড়ে যাবে যদি সে না নেয়, কারণ এই এক্সপিরিয়েন্স তার আগের আছে। হৃদকে চা দিয়ে রান্নাঘরে আসে আস্থা। এসে সে আফরার কাছে দাঁড়ায়। আস্থাকে দেখে আফরা ফিসফিস করে বলে, তোদের মধ্যে কি চলছে বলতো আমাকে। আফরার কথার মানে ঠিক বুঝলো না আস্থা, তা সে বোঝার জন্য আফরাকে বলে, কি চলে মানে? গাধি, ভাইয়া কি তোকে কিছু বলেছে? কি বলবে? উফ, আমার মনে হয় ভাইয়াও তোকে পছন্দ করে। দেখলি না তুই চা দিলি আর ভাইয়া কেমন করে হাসলো। কই, আমি তো দেখলাম না। দেখবি কি করে, তুই তো তোর খেয়ালি ভাবনায় মশগুল ছিলি। প্রায় সন্ধ্যা। রাইকাকে রেডি করতে আস্থা, আফরা, নুহা এসেছে তার রুমে, কিন্তু তারা পড়েছে এক মহা বিপদে। রাইকাকে শাড়ি পরতে বলা হয়েছে, কিন্তু তাদের মধ্যেও কেউই শাড়ি পরাতে পারে না। তাই আস্থা গেল তার বড় মাকে ডাকতে। বড় মার রুমটা নিচে আসলে বাবা আর বড় বাবা দুজনের রুমেই নিচে। সিঁড়ি দিয়ে বারবার উঠা নামা করে বাবা বড় বাবা কারোরই তেমন ভালো লাগে না, তাই তারা নিচের কক্ষগুলোর মধ্যেই নিজের জন্য একটি করে বেছে নিয়েছে। নিচে নামতে আস্থার চোখ আটকে যায় ধূসর রঙের এক পাঞ্জাবি পরে নিহান ভাইয়ের সাথে হৃদ কথা বলছে। নিহান ভাই ও সেই কালারেরই পাঞ্জাবি পরেছে। আস্থাকে দেখে নিহান ভাই কে যেন হৃদ ভাইকে বলল, পরে একটা মুচকি হাসি দিল। পরক্ষণে হৃদ আস্থার দিকে তাকালো, ব্যাস এতেই কাজ শেষ। আস্থার পা জোড়া ওইখানেই থেমে গেল, নিচে নামছে না, উপরেও যাচ্ছে না সে। হৃদ বলে উঠল, কি সমস্যা তোর, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আস্থা আমতা আমতা করে বলে, আসলে আস্থার কথার অবস্থা দেখে হৃদ বলে উঠে, থাক, বাদ দে, যা, যে কাজ করতে এসেছিস করে যা। হৃদের সম্মতি পেতে আস্থা ছুটে যায় তার বড় মার কাছে। আস্থাকে আসতে দেখে মিসেস সুমি বুঝে যায় এই মেয়ে এ সময় কেন এসেছে। সে যা ভেবেছিল হলো তাই। আস্থা এসে সব বলল। মিসেস সুমি মৃদু হেসে আস্থার সাথে রাইকার রুমে যায়। পরে রাইকাকে শাড়ি পরিয়ে বলে নুহা, আফরা, আস্থাকে রেডি হতে, আর রাইকাকে হালকা করে সাজিয়ে দিতে বলে। সে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা বাজে 7:38। পাত্রপক্ষ এসেছে নিচে। তাদের নাস্তা দিতে ব্যস্ত বাড়ির মহিলারা। পুরুষেরা বাড়িতেও আগত মেহমানদের সাথে বসে টুকটাক কথা বলছে। কথার এক পর্যায়ে তারা রাইকাকে আনতে বলে। রাইকা তার রুমে বসে মনমরা হয়ে আছে। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু পড়ছে, যা দেখে তার ছোট বোনগুলোর অনেক খারাপ লাগছে, তবে তাদের করার কিচ্ছু নেই। আস্থা আজ কয়েকবার এই বিষয়ে হৃদের সাথে কথা বলতে চেয়েছে, তবে প্রতিবারই তার চেষ্টা বিফলে গেছে। সে কথা বলতে পারেনি হৃদের সাথে। নিচ থেকে নিহান আসে রাইকাকে ডাকতে। দরজা টোকা দিতে ভেতর থেকে নুহা বলে, কে? নিহান বলে, আমি নুহান। নিহানের নাম কানে আসতে আফরা দরজার পানে তাকায়। নুহা বলে উঠে, আসো ভাইয়া।
নিহান বোনের কথা শুনে রুমে প্রবেশ করে। দেখে রাইকাকে আজ শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। পরে আস্থাকেও দেখে আজ গাঢ় বেগুনি কালারের থ্রি পিসে অনেক সুন্দর লাগছে। আর নুহাকে তার বরাবরের মতোই ভূত বাদরের মতোই লাগছে। আসলে বোন যত সুন্দর হোক না কেন, ভাইয়ের কাছে তাকে সবসময় দেখতে বাদরের মতোই লাগে। নিহান রাইকার সামনে এসে ওর মাথায় হাত দিয়ে বলে, আমার বোনকে আজ অপসরি লাগছে। তারপর বলে, চল নিচে, আমি যাওয়ার 2 মিনিট পরে ওকে নিয়ে আসিস আস্থা। বলে বের হয়ে যায়। এদিকে আফরা মনে মনে বলে, কেমন লোক রে বাবা, সবাইকে দেখলো, কথা বললো, অথচ আমার দিকে একটিবার তাকালোও না। কেন রে, তুই কে যে তোর এত ভাব? রাইকাকে নিয়ে আস্থা আর নুহা নিচে নামে, পেছনে আফরাও আসে। তারা যখন সিঁড়ি দিয়ে নামে, হৃদ কথা বলতে বলতে পেছনে তাকায়। সেখানে যেন তার চোখ আটকে যায়। এক অজানা উত্তেজনা তার মধ্য দিয়ে অতিবাহিত হয়। আস্থার এরূপ সৌন্দর্য যেন তাকে নিয়ন্ত্রণহীন করছে, পাগল বানিয়ে দিচ্ছে। এদিকে আস্থাও বড় বড় করে সামনে তাকিয়ে আছে, পা জোড়া থেমে গেছে তার সাথে বাকিদেরও। তবে হৃদকে দেখে নয়, সামনে বসা ফারহানের দিকে। এ ছেলে এখানে কেন তা তাদের মাথায় ঢুকলো না। তাদের দেখে মিসেস সুমি বলে, এদিকে এসো। তারাও নিচে এসে দাঁড়ায়। মেয়েকে দেখে ছেলের বাসা সবারই পছন্দ হয়। তারা বলে তাদের বাসায় যেতে পরবর্তীতে তারা আংটি বদল করবে, জানাবেন। এবং ছেলে মেয়েকে কিছু সময় একা কথা বলার জন্য ছাদে পাঠায়। ছাদে আসতেই রায়কা রাগ করে এক সাইডে দাঁড়িয়ে থাকে। ফারহান ঠিক বুঝতে পারে তার প্রেয়সী যে তার উপর অনেক রেগে আছে, তাই সে রায়কার পেছনে দাঁড়িয়ে বলে, কথা বলবে না? সত্যি কথা বলবে না? ঠিক আছে, তাহলে চলে যাই। বলে ফারহান পা বাড়ায়। তখনই ফারহানকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জোরে ধরে কেঁদে ফেলে রায়কা। ফারহান মুচকি হাসি দিয়ে রায়কাকে তার সামনে এনে ফারহানও তাকে জোরে ধরে বলে, রাগ করে না বাচ্চা। তুমি কি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? যদি তুমি না হয়ে অন্য কেউ হতো তখন? এটা আমি হতেই দিতাম না, কারণ যার জন্য এত কাঠখড় পোহাতে হয়েছে তাকে নিয়ে কি অন্য কারো হতে দিব বলো? মানে তোমার আর মায়ের কথা হৃদ ভাই বেশ কিছুদিন ধরেই জানতো। উনি তো বিয়ের সব ব্যবস্থা করে দিয়েছে। এবার রায়কার অভিমান হলো। সে এবার ফারহানের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, তলে তলে এত আর আমাকে বলনি? ফারহান রায়কার 2 হাত নিজের হাত দিয়ে ধরে তাকে থামিয়ে বলে, সারপ্রাইজ ছিল তো জান। ফারহানের সাথে এসেছিল তার বাবা মা আর ফারহানের চাচাতো ভাই নাফিস। সে বারবার আস্থার দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু বোকা আস্থার তো কোনো খেয়ালই নেই। সে তো সবার সাথে কথা বলায় বিজি। কিন্তু আস্থার নজরে তা না পড়লেও হৃদের চোখে ঠিকই পড়েছে। হৃদ নাফিসের কাছে গিয়ে বসে, ওর ঘাড়ে হাত দেয়। নাফিস হৃদের দিকে তাকায়। হৃদ বলে, যার দিকে তাকাচ্ছ সে আমার। দ্বিতীয়বার যেন চোখ তুলে ওর দিকে তাকাতে না দেখি, দেখলে ব্যাপারটা ভালো হবে না। আমরা আত্মীয় হতে যাচ্ছি, তাই প্রথমবার দেখে ছেড়ে দিলাম। কি শান্ত তার গলার স্বর, অথচ কি হুমকি টাইনা দিল। নাফিস সত্যি আর আস্থার দিকে তাকালো না। আর ঈদ নাফিসের দিক থেকে উঠে আস্থাকে ডাক দেয়। আস্থা হৃদের সামনে আসতে রাগী কণ্ঠে বলে ওঠে, এত সেজেছিস কেন? আস্থা হৃদের দিকে তাকিয়ে চুপ করে রইল। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি? আসলে তেমন তো কিছু না, দেইনি, শুধু একটু পাউডার, হালকা লিপস্টিক। কথা শেষের আগে হৃদ ধমক দিয়ে বলে, রুমে যা, আজকে আর বের হবি না। আস্থার চোখে পানি এসে পড়ল। অভিমানে সে নিজের রুমে চলে গেল। আর হৃদ আস্থার যাওয়ার পানি তাকে মনে মনে বলল, তোকে হারানোর ভয়টা যে কত তা যদি তুই জানতি, তাহলে ছুটে চলে আসতি আমার বুকে। রাত বাজে 12টা। চাঁদ তার ধারাবাহিকতায় বজায় রেখে প্রতিদিনের মতো জ্যোৎস্না ছড়াচ্ছে। বাহিরে আজ ঠান্ডা বাতাস বইছে। বারান্দার দরজা খোলা বিধায় এই হাওয়া এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে আস্থার শরীরে।
পড়ার টেবিল থেকে উঠে আস্থা বারান্দায় গিয়ে দাঁড়ায়, কিন্তু না, আজ যে তার এখান থেকে এই বাতাসার এত সুন্দর চাঁদ উপভোগ করতে ইচ্ছে করছে না। তাই সে ছাদে যাবে বলে ভাবলো, পরে মুহূর্তেই মনে হলো এত রাতে যদি আবার ভূতে ধরে তখন। বেশ কিছুক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নিল সে ছাদেই যাবে। যেই ভাবা সেই কাজ। আস্তে করে নিজের রুমের দরজাটা ভিড়ে এসে ছাদে গেল। ছাদে উঠে একপাশে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আস্থা। কি সুন্দর হিমেল হাওয়া বইছে, যা তার দেহ মন সব শীতল করে দিয়ে যাচ্ছে। বাতাসে সে আস্থার সামনে কাটা ছোট ছোট চুলগুলোকে কিছুক্ষণ পর পর তুলিয়ে দিয়ে যাচ্ছে। চারিপাশে নীরবতা বিচরণ করছে, যা এক অদ্ভুত মনোরম পরিবেশ তৈরি করে রাখছে। হঠাৎই আস্থার মনে হলো ঠিক তার পেছন দিকে কে যেন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘোরাতেই দেখা মেলে সেই ব্যক্তিটার, যার জন্য মেয়েটা সন্ধ্যা থেকে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। রাতে খাবার পর্যন্ত খায়নি। আরও একটা সুন্দর পরিবেশে মেয়েটার মন খুব ভালো ছিল। হৃদকে দেখে তার ভালো লাগার অনুভূতিটা আরও তাকে আষ্টে পৃষ্ঠে ধরল, কিন্তু তা বেশিক্ষণ বিরাজ করতে পারল না। তখনের কথা মনে হতেই মেয়েটার মনে অভিমানের মেঘের ভিড় জমল। সে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই তার হাত ধরে হ্যাচকা টান দিল হৃদ। ফলস্বরূপ আস্থা তার বাহু ধরে আবদ্ধ হয়ে গেল। আস্থা যে সরতে যাবে, হৃদ তার হাত আস্থার কোমরে শক্ত করে ধরল। এ যেন এক নতুন অনুভূতির সাথে আস্থার সাক্ষাৎ হলো, যা তার শিরা উপশিরা দিয়ে বয়ে যাচ্ছে। আস্থা মাথা নিচু করে জমিনের দিকে তাকিয়ে। হৃদ নিজের হাত দিয়ে তার থুতনিতে হাত দিতে আস্থার পুরো শরীর কেঁপে ওঠে। আস্থা এবার মাথা উঁচু করে। হৃদ বলে, চোখ খোল। বেশ খানিকটা সময় নিয়ে আস্থা চোখ খুলে তাকিয়ে যখন দেখে হৃদ তার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলে। হৃদ তা দেখে এবার আওয়াজ করে হেসে ফেলে। আস্থা বলে, ছাড়ুন আমাকে। কিন্তু হৃদ কি কারো কথা শুনে? সে আস্থাকে ঘুরিয়ে রেলিংয়ের দিকে নেয়, তারপর আস্থাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় আস্থা থতমত খেয়ে যায়। হৃদ আস্থার কানে ফিসফিস করে বলে, তুই কি অভিমান করছিস আমার উপর? আস্থা নিশ্চুপ। তা দেখে হৃদ নিজে থেকে কথা বলতে শুরু করে। রাইকার বিয়েটা ভাবছি তাড়াতাড়ি দিয়ে দিব। যেহেতু দুজনই দুজনকে ভালোবাসে, তাহলে দেরি করে কি লাভ বল? আস্থা এবার হৃদের দিকে ঘুরে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরায়। ধীরে ধীরে অথচ দৃঢ় গলায় বলে, হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসে আপনি জানেন, কিন্তু তাহলে ওই দিন কেন আমার হাতে কফি ফেলেছেন বলুন? আর আপনি নিশ্চয়ই জেনেছেন আপু আর ফারহান ভাই অনেক বছর আগে থেকে একটা সম্পর্কে জড়ানো। তাহলে সেদিন রাতে কেন আমাকে মেরে বন্দি করেছিলেন বলুন? কথাগুলো বলতে বলতে আস্থা কান্না করে দেয়। হৃদ এবার আস্থার কাছে আসে, এসে আস্থাকে জড়িয়ে ধরে বলে, আমি তখন জানতাম না, আমি কিছুদিন আগেই জেনেছি, বিশ্বাস কর। আর ওই দিন তোর সাথে ফারহানকে দেখলাম তোর হাত ধরতে, তোকে চকলেট চিপস কিনে দিতে, যা আমার সহ্য হয়নি। আমি ভেবেছিলাম তোর সাথে হয়তো ওর কিছু আছে, তাই তোকে আমি সারা রাত ওয়াশরুমে আটকে রেখেছিলাম। তখন আমিও তো ছোট ছিলাম, তাই না বল? আস্থা এখনো চুপ করে আছে, তবে সে যে নিশ্চুপে কান্না করছে তা হৃদ ঠিক বুঝতে পারে। তাই সে তার দু হাত দিয়ে আস্থার দু গাল চেপে ধরে, তার দিকে তুলে ধরে। চাঁদের আবছা আলোতে আস্থার কান্না মিশ্রিত মুখখানা দেখে হৃদের বুকে চাপ অনুভূত হলো। আস্থার ডাগর ডাগর চোখখানি যাতে কাজল ছিল তা পানির সংস্পর্শে আসতেই নষ্ট হয়ে গেছে। বাতাসে আস্থার চোখগুলো থেকে সুবাস ভেসে আসছে হৃদের নাকে। সে আস্থার দিকে তাকে ভাবে আজ সে কোনোভাবেই নিজেকে আর আটকাতে পারছে না বা চাইছে না হয়তো। তাই সে অন্য কিছু না ভেবে আস্থার ঠোঁট নিজের ঠোঁটের মিলন ঘটায়। আস্থা বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরে চোখ বুজে নেয়। নিজের হাত দিয়ে হৃদের ঘাড় খামছে ধরে। বেশ কিছুক্ষণ পর হৃদ আস্থার ঠোঁট ছেড়ে দিয়ে আস্থার দিকে তাকায়। দেখে মেয়েটা চোখ বন্ধ করে হাঁপাচ্ছে, কিন্তু তার মুখে বিরক্ত বা অপছন্দের কোনো কিছুর ছাপ নেই। তা দেখে মুচকি হাসি দিয়ে হৃদ আবার দ্বিগুণ ব্যাগে আস্থার ঠোঁটে ঠোঁট ডুবালো। এবার চুম্বন আরো গাঢ় হলো। প্রথম পুরুষালী স্পর্শে আস্থা যেন মাতোয়ারা হলো।
বেশ কিছুক্ষণ পর হৃদ আস্থার ঠোঁট ছেড়ে ওর গলায় মুখ ডুবালো। আস্থা বেশ সময় নিয়ে বলল, আমি আপনাকে বুঝতে পারি না। পুরোপুরি আমার হয়ে যা, দেখবি আমি তোর কাছে পানির মতো স্বচ্ছ। আমাকে বুঝতে, তখন তোর কোনো সমস্যা হবে না। নিহানের পিপাসা পায়, তাই সে শুয়া থেকে উঠে বসে। খাটের পাশে রাখা জগ থেকে পানি নিতে যাবে, তখনই দেখে পানি নেই। নিহান বলে, পানি শেষ হওয়ার আগে টাইম পেল না, উফ। বলে সে নিচে কিচেনের দিকে হাঁটা দিল। নিজের রুম থেকে বের হয়ে কয়েক কদম দিতেই দেখে হৃদের পাশের রুমগুলোর মধ্যে একটার ভেতর থেকে আবছা আলো আসছে। এটাতে তো নুহা আর আফরা ঘুমেছে, নিশ্চয়ই মেয়ে দুটো গল্প করছে। ভেবে নিহান গেল ওদের ধমক দিতে, যাতে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিহান দরজার ঠেলে রুমে যেতে এক পা দিয়েছে, মাত্র তখনই তার পাজোড়া থেমে যায়। চোখের সামনে ভাসে এক ভালোবাসাময় রমণীর মায়াবতী মুখখানি। টেবিল ল্যাম্পের আবছা আলোতে আফরার মুখখানি অপূর্ব সুন্দর লাগছে, যা নিহানকে খুব টানছে তার দিকে। হঠাৎ দরজার সামনে চোখ আটকায়। নিহানকে দেখে দাঁড়িয়ে যায় আফরা। নিহান এক ধ্যানে আফরার দিকে তাকিয়ে, যা আফরার অস্বস্তি লাগছে, তাই সে বলে, কি হলো নিহান ভাইয়া, কিছু কি লাগবে? নিহান এবার নিজেকে কিছুটা সামনে নিয়ে বলে, তুই এত রাতে জেগে আসিস কেন? আমি একা না নুহা। বলে পেছন ঘুরে দেখে গাধা মেয়েটা ঘুম। বড় এক দীর্ঘশ্বাস ফেলে আফরা বলে, আসলে সামনে তো টেস্ট এক্সাম, আমি তো তেমন কিছুই পারি না। আবার রাইকা আপুর বিয়ের সময় অনেক গ্যাপ যাবে, তাই আগে থেকে কিছু পড়ে পড়া কমিয়ে নিচ্ছি। আচ্ছা, কফি খাবি আফরু? আফরা এবার হতভম্ব চোখ করে তাকায় নিহানের দিকে। সচরাচর সে তার সাথে কথা বলে না, অথচ আজ কফি অফার করছে। বাবা নিচে স্বরে বলে, চল নিচে। নিচে যাওয়ার পর আফরাকে টেবিলে বসতে বলে নিহান। পরে সে নিজেই 2 মগ কফি বানিয়ে এনে আফরার পাশে বসে। কফির কাপে চুমুক দিয়ে আফরা বলে, বাহ, ভালো কফি বানান তো আপনি ভাইয়া। নিহান এবার আফরার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তোর ভালো লেগেছে? হ্যাঁ ভাইয়া। বলে নিহানের চোখ যায় উপরে করিডোরের দিকে। আস্থা নিজের রুমে ঢুকলো। এত রাতে মেয়েটা কই ছিল তা নিয়ে ভাবতে লাগলো নিহান। নিহান যখন ভাবলো আস্থার কাছে যাবে, তখনই দেখে হৃদও একই দিক দিয়ে এসে নিজের রুমে ঢুকে। এটা দেখে নিহান শিওর হলো যে দুটো একই সাথে ছিল। আফরা নিহানকে উপরের দিকে তাকাতে দেখে সেও সেদিকে তাকাতে নেয়। তখনই নিহান বলে, শোন। নিহানের কথায় আফরা তার দিকে তাকিয়ে বলে, জি ভাইয়া, কিছু বলবেন? ভাবছি আফরার বিয়ের পর আমিও বিয়ে করব। মুখ বেঁকিয়ে আফরা বলে, হ্যাঁ করে ফেলেন, তাহলে ভালোই হবে। নিহান বলে, করতে তো চাই, কিন্তু কিন্তু কি? তুই তো এখনো ছোট। আমি ছোট হলে আপনার বিয়েতে কি সমস্যা? নিহান এবার কফির মগটা টেবিলের উপর রেখে আফরার দিকে ঝুঁকে ওর গালে আলতো করে চুমু দিয়ে বলে, বোকা মেয়ে। আফরা চোখ বড় বড় করে নিহানের দিকে তাকিয়ে নিহান এবার নিজের রুমের দিকে হাঁটা দেয়। নিজের রুমে বসে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা ভেবে লজ্জা পাচ্ছে আস্থা। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। আস্থা ফোনটা হাতে নিয়ে দেখে হৃদের মেসেজ, লেখা, বারান্দায় আয়। আস্থা বেশ কিছুক্ষণ পর বারান্দায় যায়। বারান্দা যেতেই তার ফোনে কল আসে, হৃদের ফোন। আস্থা পাশের বারান্দায় তাকিয়ে থাকে। হৃদ ইশারা করে ওকে কল রিসিভ করতে বলে। আস্থা হৃদের কথা মতো রিসিভ করে। ফোন কানে দিতেই হৃদ বলে, এত সময় নিলি কেন বারান্দায় আসতে? এমনি। কেন ডাকলেন? তোকে দেখতে। এবার আস্থা লজ্জা পায় হৃদের কথায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। একটা গান শোনান না। বলে আস্থা আকাশ পানে চায়। হৃদ বারান্দায় থেকে আস্থার দিকে তাকিয়ে গেয়ে উঠে, তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।
ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগে। আস্তে আস্তে সবাই নিদ্রাকে বিদায় দিয়ে দিয়েছে। বসার ঘরে বসে চা খাচ্ছেন রিসান চৌধুরী, সাথে পত্রিকা পড়ছেন। পাশে বসে আছে রাফসান চৌধুরী। সে বসে চা খাওয়ার পাশাপাশি ল্যাপটপে অফিসের কিছু কাজ করছে। হঠাৎ রিসান চৌধুরী তার স্ত্রী সুমি বেগমকে বললেন, তোমার ছোট দেবর কোথায়, এখনো ওঠেনি? না, রিজভান তো এখনো উঠেনি। ওকে ডেকে নিয়ে আসো। কি দরকার সকাল সকাল? আজ তো শুক্রবার, ঘুমাক না বেচারা, কতদিন পর বাসায় আসছে। পরে ডেকে দিই, পরে না হয় কথা বললেন। এই বেচারা বেচারা করে ওকে এত মাথায় উঠিয়েছ। ও কোনো বেচারা না। কেউ যদি নিজ ইচ্ছায় বেচারা সেজে থাকে তাহলে তাকে মাথায় না উঠিয়ে তার শায়েস্তা করা উচিত, যা তুমি করো না। শোনো বড় ভাবি, মায়ের সমান হয়, তাই তোমার উচিত ওর একটা ব্যবস্থা করা, যা তুমি না করে আরও প্রশ্রয় দিচ্ছ। সুমি বেগম সকাল সকাল কোনো ঝামেলা করতে চায় না, যে চায় না সকাল বেলায় তাদের মধ্যে কথা নিয়ে কোনো তর্ক হোক। তাই সে কিছু না বলে গেল তার ছোট দেবরকে ডাকতে। চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে আস্থা খাটের হ্যাডের সাথে হেলান দিয়ে বসে। ভাবছে কালকে ঘটে যাওয়া তার সাথে ঘটনাগুলো। মনে মনে বিড়বিড় করে বলছে, কিভাবে আজ আমি রিদ ভাইয়ার সামনে যাব, কিভাবে মুখ দেখাবো? বলে দুই হাতে মুখ ঢেকে বসে আছে আস্থা। লজ্জায় তার যাতা অবস্থা। এমন সময় বাহির থেকে চেঁচামেচির শব্দ আসতেই লাফ দিয়ে উঠে আস্থা। শব্দটা চিনতে তার বেশি সময় লাগলো না। এটা যে তার বড় আব্বুর কথার আওয়াজ তা সে নিশ্চিত, কিন্তু তার বড় বাবা তো তেমন চিল্লাতে পছন্দ করে না, তা আবার এত সকালে। তা দেখতে এক প্রকার দৌড়ে গেল আস্থা নিচে। তোমার কি মনে হয় না বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ? তোমার জন্য কেন, মানুষের কথা শুনতে হবে। তাছাড়া মানুষ তো আর ভুল কিছু বলছে না। কথাটা এক প্রকার চিল্লিয়ে বলছেন রিসান সাহেব। দেখেন ভাই, আমি কখনোই মানুষের কথায় কান দেইনি। আশা করব আপনারাও দিবেন না, এবং এই বিষয়ে আমার উপর কোনো প্রেশারও দিবেন না প্লিজ। খুব শান্ত ও স্বাভাবিক গলায় রাফসান চৌধুরী কথাটা বলল। তুমি না দিলেও আমাদের দিতেই হয়। তুমি এখানে ঠিকমতো থাকো না, কিন্তু আমরা তো একটা সমাজের মধ্যে থাকি, তাই আমাদের তো সবার কথার উত্তর ভিত্তি করেই কাজ করতেই হয়। আপনারা রাইকের বিয়ে দেন। আমাকে নিয়ে যদি সত্যি আপনাদের এত সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি। চলে গেলেই কি সব সমস্যার সমাধান হবে? আর তুমি কেন বুঝছো না? আমার মাথায় তাই ঢুকে না। ঢুকতে হবে না, বললাম তো চলে যাব। চুপ বেয়াদব ছেলে, তোমার আর কোনো কথাই আমরা শুনবো না। আর তুমি আর যেতেও পারবে না। আমার সিদ্ধান্ত এতকাল এ বাড়িতে শেষ কথা হয়ে এসেছে, তাই আজও হবে। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে রাইকার বিয়ের আগে তোমার বিয়ে দিব, তাহলেই তাই হবে। বলে রিসান চৌধুরী হাতে এতক্ষণ রাখা খবরের কাগজটা এক প্রকার ছুঁড়ে ফেলে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলো আস্থা উপর থেকে পর্যবেক্ষণ করছিল। বড় বাবা যেতে সে আশেপাশে তাকায়। তখনই সে বুঝতে পারে সে একা নয়, বরং বাড়ির সবাই এদিক ওদিক দিয়ে ঠিক তার মতোই কথাগুলো শুনছিল। রাইকা আফরা তার সামনের পিলারে দাঁড়িয়ে, নিহান ভাই তার সামনেরটায়, নুহা সিঁড়ির সামনে বসে আছে। তার কি, কেউ তো আর ওকে কিছু বলবে না? তবে সবচেয়ে বেশি অবাক হয় তখন যখন দেখে হৃদু দাঁড়িয়ে। আসলে বাবা চাচার কথার মধ্যেই সে বাহির থেকে আসে। সকালে সে সব সময়ের মতো ব্যায়াম করে, তাই আজ ডাম্বেলগুলো নিয়ে বাগানে গিয়েছিল। বাসায় যখন সে আসে তখন সে দরজার সামনেই থেমে যায়। বাবা চাচাদের কথার মাঝে আর ঢোকে না, কেননা সে জানে আজ তার বাবা সঠিক। তার চাচার উচিত নতুন করে জীবন শুরু করা। একজনের জন্য তো আর জীবন থেমে থাকে না। কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। আজ আর নাস্তার টেবিলে সবাইকে একসাথে দেখা গেল না। রিসান সাহেব যে তার রুমে ঢুকেছে সেখান থেকে রেডি হয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন কোনো এক কাজে। সে আর আজ নাস্তা করেনি। রিজওয়ান ভাইয়ের সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়েছে, এখনো আসেনি। আর রাইকা ও নুহা তারা তাদের ভাইদের সাথে নাস্তা করে নিজেদের রুমে গেছে। সবার খাবার শেষ হতেই দেখা মেলে আফরা আর আস্থার। আসলে দুজনেই ভেবেছিল যে ছেলেদের খাবার শেষ হলে তারা আসবে। নাস্তার টেবিলে আফরা আর আস্থা বসে নাস্তা করছে। তখনই আস্থা আফরাকে স্বাভাবিক কণ্ঠে বলে, তুই আজ এত দেরি করে নাস্তা করছিস যে? আফরা এবার নুয়ে গেল। সে কি জবাব দেবে? কালকের কথা মনে পড়তেই তার মুখখানি লজ্জায় লাল হয়ে গেছে। তখনের ঘটনাটা তখন না বুঝলেও পরে কিছু একটা ভেবে সে লজ্জায় পড়ে যায়। আফরার এরূপ অবস্থা দেখে আস্থা আবার বলে, কি রে,
ব্লাশ করছিস কেন? কি হয়েছে? আসলে আফরা কিছু বলতে পারে না। সে 2 হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলে। কিরে, কি হলো? তুই এমন করছিস কেন? সত্যি করে বল বলছি। আস্থা এবার একটু জোর কণ্ঠে শোধালো, আচ্ছা বলছি, তবে এখানে না, রুমে চল পরে। নাস্তা শেষ করে রুমে যাবে তখনই ডাক পড়ে সুমি বেগমের। আস্থা আর আফরাকে সে কাজে লাগিয়ে দেয়। আস্থাকে বলে খাবার টেবিলটা পরিষ্কার করতে, আর আফরাকে পাঠায় সকালে কাজের আপা যে কাপড়গুলো ধুয়েছে সেগুলোকে ছাদে গিয়ে শুকাতে দিয়ে আসতে। দুজনে রাজি হলো। তবে আস্থা আফরাকে বলল সে যেন কাজ শেষ করে আস্থার রুমেই বসে থাকে। আফরা হুম বলে নিজের কাজে চলে গেল। কি সত্যি? তুই কি সত্যি বলছিস? হুম। তলে তলে এত, অথচ কিছু বললি না। কিসের এত? কি বলিস? কালকেই তো শুধু। কালকে শুধু বলে আস্থা চোখ বাঁকিয়ে তাকালো আফরার দিকে। মানে কিভাবে কি হলো বুঝলাম না। আসলে কেন করলো এমনটাও নিয়ে আমার সাথে, তা আমার মাথায় ঢুকছে না রে আস্থা। আমার মনে হয় নিহান ভাই তোকে ভালোবাসে না রে। মনে হয় না। আমি শিওর ভাইয়া তোকে লাভ করে। সত্যি? বলে এক হাস্যোজ্জ্বল মুখ দর্শন করালো আস্থাকে। কেন, তুই কি ভাইয়াকে আগে থেকে পছন্দ করিস? আস্থা সরু চোখে তাকে কথাগুলো বলল। আগে থেকে না, তবে বেশ কিছুদিন যাবৎ ভাইয়াকে কেমন জানি ভালো লাগতে শুরু করেছে আমার। তার সামনে যেতে লজ্জা লাগে। বলে নিজের 2 হাত দিয়ে মুখখানি ঢেকে ফেললো আফরা। হয়েছে, আর ঢং করতে হবে না। বুঝতে পারছি, এই বাসায় নতুন লাভ স্টোরি শুরু হচ্ছে। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে আফরা বলে উঠল, আস্থা, তোর আর হৃদ ভাইয়ের মধ্যে কি কখনো কিছু হয়নি? আস্থা যেন এই প্রশ্নের উত্তর দিতে বেশ সংকোচ বোধ করলো। তবু সে যখন বলতে যাবে তখনই আফরা বলে উঠল, সত্যি করে বল, তুইও কিন্তু ব্লাশ করছিস, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আস্থা এবার কি বলবে বুঝতে পারছে না। আফরার গালে চুমু খেয়েছে, তাই মেয়েটা লজ্জায় বলতে পারছিল না। অথচ আমাকে তো ঠোঁট, উফ, কিভাবে বলবো। অনেকখানি সময় নেওয়ার পর আস্থা বলে, ঘোড়ার ডিম হয়েছে আমাদের মধ্যে। উনি তো আমার সাথে একটু কথা বলে না। উনি মোটেও রোমান্টিক নয়। দেখা হলেই শুধু বকে আর ধমক দেয়। ভাইয়া একটু রাগী বদমেজাজি। যদি এই গুণগুলো ভাইয়ার না থাকতো তাহলে এতদিনে তোদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকতো। কেননা ভাইয়া তো তখন আর দূরে যেত না। রাগের কারণেই তো এতগুলো বছর সে দেশে ছিল না। আস্থা এবার কথা ঘোরাতে যাচ্ছে। সে চায় না তখনের কথাগুলো মনে পড়তে। রি যা করেছিল তা নিতান্তই ভুল, তবে সেও তো তখন রাগের বশেই করে ফেলেছে। এখন আর ওগুলো বলে কি আর সব ঠিক হবে? তাই সে কথা ঘুরিয়ে গেল রিজবানের কথায়। চাচ্চুর জন্য আমার অনেক কষ্ট হয় জানিস। চাচ্চু কেন এমন একজনের জন্য অপেক্ষা করছে যে কখনো তার হবার নয়। সূর্য মামা নিজের লাল আভায় পরিপূর্ণ হয়ে পাড়ি দিচ্ছে অন্য এক রাজ্যে। নীল আকাশে আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে কালো আভায়। পাখিরা ফিরছে নিজ নীড়ে। পরিবেশটাতে বিরাজ করছে ঠান্ডা আবহাওয়া। মৃদু বাতাস বইছে ক্ষণে ক্ষণে। ছাদের একপাশে দাঁড়িয়ে আছে চাচা ভাতিজা। নীরবতা বিরাজমান পরিবেশটাকে ভেঙে হৃদ বলে উঠে, তুমি কেন এমন করছো? এবার তো তোমার বোঝা উচিত আর কতদিন এভাবে জীবন কাটাবে? যতদিন বেঁচে আছি। চাচার কথায় হৃদ কি বলবে বুঝলো না। তবে তাকে যে আপোষে মানাতে হবে তা হৃদ খুব ভালো করেই জানে। ছোট থেকে দেখে আসছে জোর করে সামনে থাকা এই লোকটাকে দিয়ে কখনো কিছু করানো যায়নি। তবে বুঝিয়ে অনেক অসাধ্য কাজ তাকে দিয়ে হাসিল করানো গেছে। তাই মজার ছলে বলে উঠল, কেন বুঝো না বলো তো? তোমার জন্য তো আমিও বিয়েটা করতে পারছি না। কর, না করেছে কে? তোমাকে রেখে আগে বিয়ে করি, পরে সবাই বলবে তোমার কোনো সমস্যা আছে যার জন্য তোমার বিয়ে হয় না। আচ্ছা সত্যি করে বলো তো, এমন কি কিছু নাকি? হলে সত্যি সত্যি বলো। তোমার টেম্পার থাকতে থাকতে ডাক্তার দেখাই। কি সব বাজে বলছিস? তুই আগে তোর জন্য মেন্টালের ডাক্তার দেখা, পাগল। তোমার ভাইজির জন্য। তুই এখনো ওকে? এখনো না, সারা জীবন থাকবে ওর প্রতি আমার ভালোবাসা। তুই জানিস তুই যা চাস তাহলে কি হবে? জানি, তবু আমি হাল ছাড়ার পাত্র নই, তা তো জানোই। আমি ওর জন্য সব করতে রাজি।
প্রয়োজন হলে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। যাতা বলছিস? যাতা না চাচ্ছু, সময় হলে আমি প্রয়োজনে সব ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করব না। তুই দামড়া একটা ছেলে। আমার ছোট মেয়ের থেকে নিজের কুনজর সরা। আমাকে কুনজর সরাতে না বলে নিজেও তো কোনো মেয়ের প্রতি কুনজর দিতে পারো। অ্যাটলিস্ট এতে আমার বাবার তো টেনশন কমবে। ঘুরে ফিরে আবার সেই একই টপিক এসেছিস। শুনো চাচ্ছ, ভালোবাসাটাও এক প্রকার রিজিক। যার কাছে যতটুকু থাকবে ততটুকুই পাবে, আর যতটুকু পাবে ততটুকু নিয়েই সন্তুষ্ট হতে হবে। আমি যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট, আর চাই না আমার। আমি তো তোদের তাই বোঝাচ্ছি। ওইটা ছলনা ছিল চাচ্ছ, তুমি কেন বুঝো না? তোমার কি নতুন জীবন নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছা করে না? কিভাবে করবে? যাকে নিয়ে করেছি আমি হাজার আহ্লাদ, তার হাতে যে খুন হয়েছে আমার স্বপ্ন সাধ। সন্ধ্যা 7:25। আজ আর আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো সে মেঘের আড়ালে লুকিয়ে আছে। তার সাথে সাথে হিমেল বাতাসও হয়তো আজ রাগ করে আছে, তাদেরও আজ দেখা নেই। কেমন একটা ভ্যাপসা গরম পড়েছে হঠাৎ করেই। বসার ঘরে বড়দের সবাই বসে রায়কার হবু শ্বশুর বাড়ি যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছে। ছোটরা সব রায়কার রুমে বসে ফারহানকে নিয়ে এটা সেটা বলে রায়কার সাথে হাসাহাসি করছে। কথার এক পর্যায়ে নুহা বলে, রাইকা পি, তুমি খুব লাকি তাই না? বলো, ফারহান ভাই তোমাকে কত ভালোবাসে? নুহার কথায় রায়কা শুধু হালকা হাসে। সে কি বলবে, কারণ ফারহান যেমন তাকে ভালোবাসে সেও তো ফারহানকে তেমনই ভালোবাসে। দুজনের মধ্যে ভালোবাসা সমান, আর দুজনেই সম্পর্কটাকে সমান গুরুত্ব দিয়েছে, তাই হয়তো তার পরিণতি পেতে যাচ্ছে। রায়কার মৃদু হাসি দেখে নুহা আবার বলল, তোমার তো ভালোই বিয়ে হয়ে যাচ্ছে, আমার যে কবে হবে? তোর বিয়েতে দেরি আছে। আমার পর রিত ভাই, নিহান ভাই, আশা, আফরা, পরে তোর। সো এত তাড়াতাড়ি বিয়ের আশা করিস না। রায়কার কথায় আফরা আর আস্থা একে অপরের দিকে তাকায়। তা রায়কা ঠিক খেয়াল করে, তবে কিছু বলে না। কিছুক্ষণ পর রায়কা বলে, বাবা বলেছে আমার আগে চাচুর বিয়ে দিবে। আমার বিয়ের সময় নাকি নতুন চাচি থাকা আবশ্যক, কিন্তু চাচু তো রাজিই হচ্ছে না। রিত ভাইও নাকি কথা বলেছে, কিন্তু কোনো কাজ হলো না। এখন যদি চাচু রাজি না হয় তাহলে আমার বিয়েটা যে কবে হবে কে জানে। রায়কার কথায় সবাই শব্দ করে হাসে। তখনই তাদের দরজায় শব্দ আসে, তাকাতে দেখে তাদের ফুপু দাঁড়িয়ে। এত হাসাহাসি কি নিয়ে হচ্ছে আমার মাদের মধ্যে? তেমন কিছু না ফুপি, রাইকা পীর বিয়ে নিয়ে কথা বলছিলাম। ও, যে কারণে আসা। নিচে চল, তোদেরকে ডাকছে বড় ভাই, বলো কি জানি বলবে। আর ভাবিও ডাকছে, নাস্তা করতে তাড়াতাড়ি আয়। মিসেস রাবেয়া চলে যাওয়ার সাথে সাথে তারাও নিচে যায়। নিচে আসতে রিসান চৌধুরী রায়কাকে পাশে বসায়। আফরা ঈদের পাশে পড়ে, নুহা পরে আস্থা, এবং আস্থার পাশে নিহান বসে। রায়কাকে রিসান চৌধুরী বলে, মা, আমি তোমার ভাইয়ের কাছে জানতে পেরেছি তুমি এই ছেলেটাকে পছন্দ করো, আর ফারহানও তাই। এখন আমি যদি বলি আমার ভালো লাগেনি, তখন তুমি কি করবে মা? বাবার কথায় যেন রায়কার মাথায় আকাশ ভেঙে পড়ল। কান্না জড়িত কণ্ঠে বলে, তোমার সিদ্ধান্তই শেষ কথা। এতদিনে এ বাড়িতে চলে আসছে, আমি কি করে তা ভাঙবো বলো? আমার কি সে সাহস আছে বলো? মেয়ের কথায় রিসান চৌধুরী সন্তুষ্ট হলেন। ছোট ভাইয়ের দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মজা করছিলাম মা, আমার তোমার পছন্দ হয়েছে, উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আমি খোঁজ খবরও নিয়েছি। আমরা সামনের শুক্রবার যাব ওদের বাসায়, তবে তার আগেই কিছু কাজ সারতে হবে। তোমাদেরও সাহায্য লাগবে আমার সেই কাজে। বাবার কথায় রায়কার দেহে যেন প্রাণ ফিরে এলো। যাক, বাবার ফারহানকে পছন্দ হয়েছে, কারণ রায়কা চায় না তার জন্য তার পরিবারের মানুষগুলোই কষ্ট পাক, এবং সে পরিবারের বিরুদ্ধে কোনো কিছু করতেও চায় না। এবার তার অনেক খুশি লাগছে। হাস্যোজ্জ্বল মুখে বাবাকে বলল, কি সাহায্য বলো বাবা, আমরা যথাসম্ভব করব। পরে আর আমি জানি তোমরাই পারবে। যাও নাস্তা খাও সবাই। রিদ আজ বাইরে থেকে সবার জন্য পিৎজা এনেছে। বলে নিজের রুমে চলে গেলেন। সাথে আস্থার বাবাকেও তার সাথে যেতে বলল। রাত বাজে 11:48। যে যার রুমে। বড়রা ঘুমাচ্ছে, রায়কা শুয়ে শুয়ে ফারহানের সাথে কথা বলছে। আফরা পড়ছে, আর নুহাতেও সে কখন ঘুম।
আস্থা আস্তে করে নিজের রুমে দরজা ফিরে নিচের দিকে আসে। নিচে নামার পর রান্নাঘরে ঢুকবে এমন সময় ধাক্কা খায় এক শক্তপোক্ত দেহের মানুষের সাথে। অন্ধকার চারিদিকে, ফলে লোকটাকে তা স্পষ্ট বোঝা মুশকিল। ভয়ে চিল্লাতে যাবে এমন সময় আস্থার মুখ চেপে ধরে এক শক্ত পুরুষালী হাত। পুরুষটি এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে, অন্য হাত দিয়ে আস্থার কোমরে ধরে হাসকা টানে তার সাথে মিশিয়ে নেয়। আস্থার বুঝতে আর বাকি নেই এই পুরুষটি কে, কেননা তার শরীর থেকে আসা গন্ধটা যে তার খুব পরিচিত। যে গন্ধ তাকে মাতোয়ারা করে রাখে তা চিনতে পারবে না, এটা হয় বুঝি? আস্থার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হৃদ বলে, এত রাতে ভূতের মতো ঘোরাঘুরি করছিস কেন বাড়ি জুড়ে? হৃদ ফিসফিস করে বলে বিধায় আস্থাও ফিসফিস করে বলে, আমার অনেক খিদা লাগছে ভাইয়া। হৃদ এবার ওকে ছেড়ে দিয়ে হাসে, যা হয়তো আস্থার সহ্য করে না। মানুষের পেট আছে যেহেতু ক্ষুধা লাগা স্বাভাবিক, এখানে হাসার কি আছে? আজব। আমারও লেগেছে, তবে ফ্রিজে খাবার মতো তেমন কিছু নেই। কেন? আইসক্রিম আছে তো। তুই এত রাতে আইসক্রিম খাবি? কিছু নেই তো কি করব? না, এত রাতে আইসক্রিম খেতে পারবি না তুই, তোর তো ঠান্ডায় সমস্যা, ভুলে গেছিস নাকি? দাঁড়া, নুডলস রান্না করি। আপনি রান্না করতে পারেন? বলে আস্থা অবাক হয়ে তাকিয়ে হৃদের দিকে। দেশের বাহিরে তো আর আমার বউ ছিল না যে সে রান্না করে দেবে, আর থাকলেও তো আর রান্না করতে পারে না। শেষের কথাটা আস্তে করে বলে হৃদ, তবে তা ঠিকই আস্থার কানে আসে। হৃদ আস্থাকে টেবিলে বসতে বলে, আস্থাও বাধ্য মেয়ের মতো তাই করে। হৃদ চুলায় পানি বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ যাবতীয় যা যা লাগে তা ধুয়ে কেটে নেয়, রান্না করে আস্থার সামনে রাখে। মেয়েটা যে কি খুশি হয়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। হয়তো এই প্রথম তার প্রিয় মানুষটি তার জন্য রান্না করেছে, তাই তার মুখখানিতে এত খুশির আভা দেখা যাচ্ছে। আস্থা 2-4 না ভেবে খেতে শুরু করে। মেয়েটার মনে হয় আসলেই অনেক খিদা ছিল, তা না হলে এভাবে কেউ খায়? হৃদ ওর খাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ। এবার বোঝায় আস্থা বুঝতে পারলো যে তাকে কেউ অনেকক্ষণ যাবৎ দেখছে, তাই মাথা তুলে তাকালো। হৃদ মুচকি হাসি দিয়ে বলল, ভালো হয়েছে। আস্থা দ্রুত জবাব, ভাইয়া অনেক মজা, আমি এত মজার নুডলস মনে হয় না খেয়েছি। মিথ্যা বলিস না আজ তো, আমি তো নর্মালভাবে রান্না করেছি, স্পেশাল তো কিছু দেইনি। আস্থা এবার হৃদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে, হাতে তার আর কি বলার আছে। হৃদ হাত দিয়ে আস্থার মাথা তুলে এক হাত দিয়ে ওর গাল ধরে অন্য হাতের আঙ্গুল দিয়ে আস্থার ঠোঁটে স্লাইড করে, ওর দিকে এগোতে থাকে। দুজনের মুখ খুব কাছাকাছি, অল্প কিছু দূরত্ব হয়তো বিদ্যমান। এমন সময় হৃদ কারো উপস্থিতি বুঝতে পারে, তাই সে এক ধাক্কায় আস্থাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আকস্মিক ঘটনায় আস্থা থতমত খেয়ে যায়। হৃদ তখন আস্থাকে এক ধমক দিয়ে বলে, রাতে যেন আর রুম থেকে বেরোতে না দেখি, যা নিজের রুমে, স্টুপিড। আস্থার এবার অনেক রাগ হলো। তার কষ্ট হয় না বুঝি হুটহাট এমন করলে? তাই রাগের মাথায় আস্থাও হৃদকে বলে, এই আপনার সমস্যা কি? আপনি নিজেই আমার কাছে আসেন, আবার নিজেই আমাকে দূরে ঠেলে দেন। আমার তো মনে হয় আপনি নিজেও জানেন না আপনি কি চান। কথাটা বলে আস্থা দৌড়ে নিজের রুমে চলে যায়। হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলে, তুই কি বুঝবি আমি কি চাই? আমি যতটা প্রকাশ করি তার চেয়ে বহুগুণ ভালোবাসি তোকে। সকাল 7:40। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু চারিদিকে কোনো বাতাস বইছে না। কেমন ভ্যাপসা একটা গরম চারিপাশে বিরাজ করছে। চৌধুরী বাড়িতে আজ নীরবতা ছেয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না, যে যার মতো কাজ করছে। রিসান সাহেব ও রাফসান সাহেব 2 ভাই বসে চা খাচ্ছে আর কি বিষয় নিয়ে জানি আলোচনা করছে। আজ 2 দিন যাবৎ তারা এমনই করছে, কি নিয়ে জানি ফিস ফিস করে কথা বলে। সুমি বেগম তাদের কয়েকবার বুঝিয়েছে যে তারা যা ভাবছে তা নাও হতে পারে, বরং তাদের পরিকল্পনা মতো কাজ করার ফলে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে। কিন্তু রিসান চৌধুরী তো এক কথার মানুষ, যা ভেবেছে তাই করবে। সবাই ফ্রেশ হয়ে নিচে এসেছে নাস্তা করার জন্য। টেবিলে একে একে সবাই বসে আছে, তবে প্রতিদিনের মতো কেউ কারোর সাথে কথা বলছে না। দেখে মনে হচ্ছে না এটা চৌধুরী বাড়ি, কেননা এই বাড়িতে হই হুল্লোড় হবে না তা কি হতে পারে। রিজবান এসে বসে আস্থার পাশে, পরিস্থিতি দেখে ফিসফিস করে বলে,
আস্তু কি রে, পরিবেশের এই অবস্থা কেন? সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আস্থা ফিসফিস করে বলে, জানি না চাচু, আমিও বুঝতেছি না। সবাই নাস্তা করে যে যার মতো চলে যায়। রিজওয়ান বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় বাইরে। সন্ধ্যা প্রায় বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে ব্যস্ত রিজওয়ান। আজ সে দুপুরে বাড়ি যায়নি, বন্ধুদের সাথে দুপুরে বাইরে খেয়েছে। হঠাৎ রিজওয়ানের ফোন আসে। আস্থা ফোন করে কান্নাকাটি করে তার বড় বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে যায়। কি হয়েছে তা না বলে মেয়েটা ফোন রেখে দেয়। ভাইয়ের অসুস্থের কথা শুনে 4-5 না ভেবে দ্রুত বাড়ি আসে। এসে তো তার চক্ষু চড়ক গাছ। সামনে বধূ বেশে এক সুন্দরী রমণী বসে আছে, তার সাথে কাজের সাহেবও আছেন। রিজওয়ানের মাথার উপর দিয়ে যেন সব গেল। ভাইয়ের রুমের দিকে পা বাড়াবে তখনই তার চোখ কপালে। ভাই তো তার আজ সুন্দর করে সেজে আছে, সাদা পাঞ্জাবি প্যান্ট পরে তার দিকে আসছে। কাছে আসতেই রিজওয়ান বলে, কি হচ্ছে কি ভাই? আমাকে এভাবে ডেকে আনা হলো কেন? তুমি তো দেখছি সম্পূর্ণ সুস্থ রূপে আছো। আজ তোর বিয়ে। কথাটা কর্ণপাত হতেই যেন রিজওয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছু না বলে আবার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পেছন থেকে রিসান চৌধুরী তার হাত ধরে অন্য রুমে নিয়ে যায়। রুমের বাইরে থেকে অনেকেই বুঝতে পারছে যে ভেতরে যে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। আস্থা নিজেকে চাইলেও শান্ত করতে পারছে না। কিভাবে পারবে? সবার কথা শুনে যে সে মিথ্যা বলে চাচ্চুকে বাড়িতে এনেছে, এর জন্য যে চাচ্চু তাকে কত বকা দিবে সে ভালো করেই জানে। তবে সে তো তার ভালোর জন্য এটা করেছে। কত বছর আর এভাবে ঘুরে বেড়াবে? আসলে রিজওয়ান একটা মেয়েকে অনেক ভালোবাসতো, তার সাথে বিয়েও ঠিক হয়। তবে মেয়েটা ছিল অত্যন্ত খারাপ চরিত্রের। তা না হলে কি বিয়ে ঠিক হওয়ার পরও ও অন্য ছেলেদের সাথে সম্পর্কে জড়িত থাকতো আর চাচ্চুকে ছেড়ে চলে যেত অন্য কারো হাত ধরে? তার এমন কাজেই তো চাচ্চু এখন আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না, তাই বিয়েও করে না। এইগুলো ভাবতে ভাবতে রুমের কড়া খুলে বের হয় রিজওয়ান ও রিসান চৌধুরী। তাদের বের হতে দেখে সবারই চক্ষু দৃষ্টি তাদের দিকেই করে রেখেছে। রিজওয়ান কাউকে কিচ্ছু বলল না, শুধু আস্থার কাছে এসে বলল, তুই কাজটা ঠিক করলি না। তোকে আমি সবচেয়ে বিশ্বাস করতাম, তোর নামের অতটাও আজ মিথ্যা হয়ে গেল আমার কাছে। বলে কাজের সামনে বসে রইল। আস্থা তার চাচ্চুর কথায় কেঁদে দিল। সে তো ভালো করতে চেয়েছিল শুধু। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, তবে মাথা ঢেকে রাখা নববধূকে একটিবারও দেখল না রিজওয়ান। সে এখনো সেখানেই বসে আছে। রিজওয়ান এখনো একটা ঘুরের মধ্যে আছে। তার সাথে কি হয়ে গেল কিছুই তো ঠাহর করতে পারছে না। নুহা রাইকা এসে বধূ সাজে মেয়েটিকে নিয়ে গেল রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রিজওয়ান বাড়ির বাইরে চলে যায়। তার পেছন পেছন রিদ ও নিহানও যায়। রাত প্রায় 12টা। রিজওয়ানকে নিয়ে বাড়ি ফিরেছে রিদ, নিহান। হই হুল্লোড় করা বাড়িটা আজ নিস্তব্ধ। বাড়িতে ঢুকতেই দেখে বসা রুমে বাড়ির বড়রা বসে আছে। দেখে মনে হচ্ছে তাদের জন্যই অপেক্ষা করছে। রিসান সাহেব তাদের দেখে বলল, রিজওয়ান কিছু কথা ছিল তোর সাথে। আর কি বলবে? যা পরিকল্পনা করেছিল তার তো হাসিল করলই, এরপর আরো কিছু বলার আছে? তুই ভুল বুঝছিস। ওহ প্লিজ ভাই, ডোন্ট কনভিন্স মি। বলে নিজের রুমে চলে গেল। রিজওয়ান নিজের রুমের দরজার সামনে আসতে দেখতে পায় বাড়ির ছোট সবাই এখানেই বসে আছে। তাদের চাচ্চুকে দেখতে পেতে তারা বেরিয়ে যেতে নেয়, কিন্তু আস্থা দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর রিজওয়ানের সামনে যায়, গিয়ে দাঁড়ায়। রিজওয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। আস্থা এবার আর নিজেকে সামলাতে পারে না, চাচুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলে, আমি বুঝতে পারিনি তুমি আমার ওপর এত রাগ করবে। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই চাচু, তাই সবার কথা ফেলতে পারিনি। তোমাকে ভালো রাখতে চাই। আমি চাই বাবা, বড় বাবার মতো তুমিও সবসময় আমাদের সাথে থাকো। তোমারও সবার মতো একটা পার্টনার হোক। আস্থাকে নিজের থেকে সরিয়ে রিজওয়ান বলে, তোকে আমি এ বাড়িতে সবার থেকে ভালোবাসি। তুই জানিস আমি তোর কথা ফেলতে পারবো না। আর আমাকে তো তুই সত্যি বলেও আনিসনি। কিভাবে পারলি এত ভালো করে কান্না নাটকটা করতে? তুই আজ আমার ভালো করতে গিয়ে আমার সবচেয়ে বড় ক্ষতি করে দিলি। তুমি একদিন ঠিক বুঝবে যে তোমার কত বড় উপকার করেছি। বলে আস্থা চলে যায়। তবে যাওয়ার আগে পেছন ফিরে বলে, মেঘ মা এই ঘরেই থাকবে, বড় বাবার আদেশ। আস্থা আজ রাতে কিচ্ছুটি খায়নি। সে তখন থেকে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। হঠাৎ আস্থার হালকা অন্ধকার রুমে কারো প্রবেশ হয়। সে আলতো করে মেয়েটার কপালে চুমু খেয়ে পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। নিজ মনে বলতে থাকে, এত কান্না করে কেউ বোকা মেয়ে?
তোর কান্না করার স্বভাবটা যে এখনো আছে তা তো জানতাম না। এখনো বাচ্চাদের মতো কান্না শুরু করলে থামার নাম নেই। উফ, সারাটা জীবন তোর এই কান্নাকাটি আমাকে সহ্য করতে হবে। বলে আবার আস্থার কপালে নিজের নরম ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় হৃদ। পর মুহূর্তেই নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার আগে আস্থার গায়ে কাঁথাটা সুন্দর করে দিয়ে যায়। দেখুন, আপনি আমার রুম থেকে যান প্লিজ, আমি ঘুমাবো। কথাটা কর্ণপাত হতেই ম্যাঘ নিজের মাথার উপর ওড়না যেটা দিয়ে মুখটা ঢাকা ছিল তা সরে বসে বলে, এক্সকিউজ মি, আমি কেন অন্য রুমে যাব? বড় ভাইরা আমাকে বারবার বলে গেছে আমি যেন আজ এই রুম থেকে বের না হই। আপনার সমস্যা হলে আপনি বের হন। রিজওয়ান যেন চমকালো। ওড়না সরানোর পর তার চোখ যে মেয়েটার দিকে আটকে গেছে, কি স্নিগ্ধ তার মুখখানি, অথচ কথার ধরন কি জঘন্য। তার রুমে বসে তাকে কিনা বলে বের হয়ে যেতে, এরও তো একটা বিহিত করা লাগে। তাই রিজওয়ানও দাঁতের দাঁত চেপে বলে, জি এক্সকিউজ, আপনি প্লিজ যান, আর ভুলে যাবেন না এটা আমার রুম। তো মাথা কিনে নিয়েছো নাকি? চুপচাপ শুয়ে পড়ুন, আমার অনেক ঘুম পেয়েছে। আমারও তাই, প্লিজ যান এখান থেকে। রিজওয়ানের কথায় মেঘ নিজেই বিছানায় শুয়ে পড়ে। দেখে রিজওয়ান বলে, আপনি যে এখানে শুয়ে পড়লেন, আমি কোথায় শুব? চুপচাপ আমার পাশে শুয়ে পড়ুন, আর না ইচ্ছে হলে ওই যে সোফাটা যে আছে সেখানে শুয়ে পড়ুন, যান। আমি সোফায় ঘুমাবো? ভ্রু কুচকে বলে রিজওয়ান। তো কে? আমি পারবো না বলে অন্যদিকে ঘুরে ম্যাঘ ঘুমিয়ে যায়। এমন এক অবস্থা, রিজওয়ান বেশ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকে বিছানা থেকে বালিশ নিয়ে সোফার দিকে যায়। যেতে যেতে বলে, এই মেয়ে নাকি আমার জীবনে ভালোবাসা আনবে, কত কি যে আরো বললো, অথচ এ মেয়ে তো আমাকে আমার বাড়ি থেকে বের করতে দুবার ভাববে বলে মনে হয় না। ই আল্লাহ, এ কি এনে জুটাইল আমার কপালে। ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে বেশ অনেকক্ষণ আগে। চারপাশটা নিস্তব্ধ। পাখিরা নিজ নির থেকে বেরিয়েছে সেই কখন। সকাল সকাল ডাকাডাকি একদমই পছন্দ করে না রিজওয়ান, অথচ তাকে কয়েকবার ডাক দেওয়ার পরও যখন সে ঘুম থেকে উঠল না, তখন কারো ধাক্কা ধাক্কিতে সে খুবই বিরক্ত হয়ে চোখ মেলল। কি সমস্যা আপনার? এত সকাল সকাল কেন এমন ডাকাডাকি করছেন? অনেক সমস্যা। এত বেলা পর্যন্ত পড়ে পড়ে কে ঘুমায়? আমি? চুপ থাকেন অলস পুরুষ, উঠেন তাড়াতাড়ি। এত দিন যা করে এসেছেন এখন থেকে সব বাদ যান, ফ্রেশ হয়ে নিচে আসুন। এবার রিজওয়ানের রাগ হলো বুঝি, গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখুন, একদম বউগিরি দেখাতে আসবেন না। আমি যে আপনাকে মেনে নেইনি তা আপনি ভালো করে জানেন, সো প্লিজ লিভ মি অ্যালোন। ম্যাঘ যে রক্তটা মেয়ে তা হয়তো রিজওয়ানের বুঝতে পারেনি। রিজওয়ানের কথা কর্ণপাত হতেই তার মাথায় যেন রক্ত উঠে গেল। আজশোয়া রিজওয়ানের কলার শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম বাজে কথা বলবেন না। বউগিরি দেখাবো না কেন? আমি বউ, আমি দেখাবো না তো কে দেখাবে? পাশের বাড়ির ভাবি। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি সুখ খুঁজতে এসে আপনাকে পেয়েছি, তাই আপনার একা থাকার প্রশ্নই আসে না। অল্প কিছুক্ষণ সময় পর আবার বলে উঠল ম্যাঘ, চুপচাপ নিচে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসেন, দেরি যেন না হয়। রিজওয়ান ভ্রু কুচকে বলে, যদি হয়তো। তো আর কি, আমিও বড় ভাইয়ার কাছে কেঁদে কেঁদে বলবো যে আপনি আমাকে অনেক মেরেছেন আমাকে কালকে, কারণ আপনি আমাকে পছন্দ করেন না। এই মেয়ে, আপনি তো অনেক সাংঘাতিক। জি, চুপচাপ আসেন। নাস্তা টেবিলে বসে রিজওয়ান, রিদ, নিহান নাস্তা করছে। রিসান ও রাফসান চৌধুরী দুই ভাই সকালে চলে গেছে। আস্থা, নুহা, আফরা ওরা কলেজে গেছে। রাইকা আজ বাসায়, সে ফারহানের সাথে আজকে একটু বের হবে। ফারহান আগেই রিসান চৌধুরীকে ফোন করে বলে রেখেছে। খাবার খেতে খেতে রিদ রিজওয়ানকে বলে, তো বাপের ভাই, কি খবর আপনার? কি আবার খবর? তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? না বাবা, মজা কেন নেব? আপনি এখন বিয়াইত্তা বেটা, আমরা বিয়াইত্তা মানুষ, আমরা কি আপনার সাথে মজা নিতে পারি? কথাটা শুনে নিহান মুখ চেপে হেসে নিল। ম্যাঘ রান্নাঘরে সুমি আর নাফিসা বেগমের সাথে টুকিটাকি কাজ করছিল। আমি সবজিগুলো কেটে দেই। নাফিসা বেগম মুচকি হেসে বলে,
আমাদের ভাবি বা আপা যা ইচ্ছে বলে সম্বোধন করতে পারো। জি আচ্ছা। সুমি বেগম গেল টেবিলের সামনে হৃদের কিছু লাগে কিনা দেখতে। তবে সে বেশ বুঝতে পারলো যে বজ্জাতটা রিজবানকে ইচ্ছা মতো খেপাচ্ছে। চাচা ভাতিজা হলেও তাদের সম্পর্কটা বন্ধুর মতো হবে নাই বা কেন? তাদের বয়সের ব্যবধানও তো তেমন না। হৃদের থেকে 7 কি 8 বছরের বড় হবে। সে নিজেই তো ওই বাড়িতে এসে রিজবানকে নিজের সন্তানের মতো করে বড় করেছে। তাই হয়তো হৃদের দুষ্টুমিগুলো প্রশ্রয় না দিয়ে রিজবানের পক্ষে কথা বলে উঠল। ওই ফাজিল ছেলে, সব সময় কেন আমার ছোট ভাইটাকে জ্বালাস? যা তাড়াতাড়ি নাস্তা শেষ করে অফিস যা। তোরা কি বুঝি না, কি অফিস করস জানি না। এমন করে চললে তো আপনাদের ব্যবসায় লালবাতি। মা, তুমি তো চাওই যেন তোমার জামাইয়ের ইচ্ছাটাই পূরণ হোক। আমি জানি না ভাবছো, তবে জেনে রাখো তার ইচ্ছার উপর ধুলো ছাই। আমি যদি তাই চাইতাম তাহলে তোর অবর্তমানে তার এত খেয়াল রাখতাম না। জানি। কি জানিস? কিছু না, আমার শেষ, চলে যাচ্ছি। আর হ্যাঁ, নিহানকে বেশি করে দোয়া দিয়ে দিও। কেন? ওর তো বেশি দোয়া কেন লাগবে আজ আবার? কারণ থেকে সে আমার অফিসে জয়েন করছে যে। ওমা, এত অনেক ভালো কথা বাবা, কিছু বলিসনি কেন নিহান? মামুনি, আমি ভাবলাম তোমাদের সারপ্রাইজ দেব বলে একটু হালকা হাসি দিল নিহান। আচ্ছা বাবা যা, আমি বাকি সবাইকে বলে দিব। হৃদ ও নিহান চলে গেলে সুমি বেগম রিজবানের পাশে বসে। রিজবান ঠিক ঠাহর করতে পারে যে তার ভাবি কেন তার পাশে বসেছে, কিন্তু সে তো কোনো কথা শুনবে না। আজ ভাবের কোনো অজুহাত সে মানবে না। তাকে ঠকিয়ে বিয়ে দিয়েছে তারা। রিজবান ঠিক জানে তার ভাই তাকে রুমের ভেতরে যে হুমকিগুলো দিয়েছিল তা পুরোপুরি না হলেও অনেকটাই তার এই ভাবির মাথার। কথাগুলো মাথার মধ্য রেখেই উঠে চলে যেতে নিল রিজবান, কিন্তু তার আগে সুমি বেগম তার হাত ধরে ফেলে। রিজবান কিছুই বলল না, ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। চুপচাপ এখানে বসো, কথা আছে আমার। আমি তোমাদের কারোর কথা শুনতে ইচ্ছুক নই। বসতে বলেছি, কিন্তু কথা না শুনলে দিব কানের নিচে এক। ভাবির ধমকে রিজবান বসে পড়ল। জানি তোমার ইচ্ছার বিরুদ্ধে এক প্রকার জোর করেই বিয়েটা হয়েছে, কিন্তু আমরা চাই তুমি নতুন করে সব শুরু করো। বিশ্বাস করো, মেয়েটা তোমার জীবনে ভালোবাসার কোনো কমতি রাখবে না। ও অনেক ভালো। তোমরা জানো যে এটা সম্ভব নয়, আর এত ছোট ইম্যাচুর একটা মেয়েকে আমার গলায় বেঁধে দিয়েছ। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পেছনে কারো উপস্থিতি ট্যাট পেতেই তাকায় রিজবান। ম্যাগ দাঁড়িয়ে চোখ দিয়ে পানি টলমল করছে। কাউকে কিছু বলতে না দিয়ে হাতে থাকা চায়ের কাপ দুটি টেবিলে রেখে ভাঙা কণ্ঠে সুমি বেগমকে বলল, আপু, কিছু কি আর লাগবে? না, তুমি? কথাটা শেষ করার আগেই ম্যাগ বলে উঠল, আমি একটু আমি আমার ভালো লাগছে না, একটু রেস্ট নিতে চাই ভাবি। বলে বড় বড় পা ফেলে ম্যাগ রুমের দিকে চলে গেল। কি এভাবে তাকিয়ে আছো কেন? তোর কথাই কি তোর অনুশোচনা হচ্ছে না? না কেন হবে বলো? আমি কি ভুল কিছু বলেছি? আমার গলা তো বেঁধেই দিয়েছ। আর এই মেয়ে আমাকে চেনে না, জানে না, অথচ আমাকে বিয়ে করতে চলে এসেছে। ওনার ফ্যামিলির মানুষ তো সাথে আসলো না। এগুলো কেমন মানুষ হলো? চুপ থাকো তুমিও, এখন না জেনেই কথাগুলো বলছো। একবারও কি মেয়েটার দিকে ভালো মতো তাকিয়েছো? দেখেছো যে তার শরীরে কত আঘাতের চিহ্ন? একটাবারও কি প্রশ্ন করেছো কেন ওর গায়ে আঘাতের চিহ্ন কিভাবে হলো? একটু থেমে সুমি বেগম আবার রাগী কণ্ঠে তাতে দাঁত চেপে বলতে লাগলো, ওর বাবা মা নেই, ছোটবেলায় নাকি মারা গেছে। চাচার কাছে থেকে বড় হয়েছে। চাচিটা সবসময় মেয়েটার উপর অত্যাচার করতো। চাচাতো ভাইটা সব সময় খারাপ ইঙ্গিত দেয়। 2 দিন আগে তোমার ভাই যখন তোমার জন্য মেয়ে দেখার কথা বলল, আমরা এক পর্যায়ে ওদের গ্রামে গিয়ে পৌঁছাই। ওদের গ্রামে মেয়ে দেখে আসতে নিতেই দেখি একটা বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। এগিয়ে দেখতেই দেখি একটা মহিলা মেয়েকে ইচ্ছে মতো মারছে। এত সুন্দর মেয়েটাকে কেন মারলো খবর নিয়ে শুনি ওর চাচাতো ভাই ওর সাথে খারাপ কিছু করতে চাইছিল। তার বিরুদ্ধে ও প্রতিবাদ করে। ছেলের নামে দুর্নাম হবে বলে মেঘের চাচি ওর নামে আজে বাজে কথা বলে ওকে মারতে থাকে। সুমি বেগমের কথায় যেন রিজবানের মাথায় রক্ত উঠে গেল। একটা মানুষ কিভাবে এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিরপরাধ
রিদকে মারতে পারে। রিজমানকে চুপ থাকতে দেখে সুমি বেগম আবার বলতে থাকলো, ওকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, ওর চাচাকে বলতেই তিনি রাজি হয়ে যান, তাই আমরা ওকে নিয়ে আসি। সুমি বেগম রিজওয়ানের হাত চেপে ধরে বলে, ভাই ওকে আমাদের ভরসায় ওর চাচা এ বাড়িতে পাঠিয়েছে, তার বিশ্বাসটা ভেঙো না, যেভাবেই হোক সে এ বাড়ির বউ এখন। কথাটা বলে সুমি বেগম টেবিল থেকে উঠে চলে যায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে রিদ ও নিহান দুই ভাই একে অপরকে দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে। তুই কি করছিস সেখানে রিত? তোর না অনেক কাজ? আমারটা বাদ দে, তোর না কালকে জয়নিং, তুই টুকিটাকি কাজ না সেরে এখানে কি করছিস? নোহাকে নিতে এসেছি, কিছুদিনের মধ্যেই তো টেক্সট এক্সাম, ভাবলাম রিক্সার জন্য ওয়েট করে সময় নষ্ট করবে কেন, গাড়ি দিয়ে তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই। সেম, আমিও। তবে তোর অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আজও অন্য কি উদ্দেশ্য থাকবে? শোন, ওই রাতের কথা কিন্তু আমার কানে ঠিক এসেছে, আমার বোনের থেকে দূরে থাক। নিহান একটা ঢুক গিলল। এই বজ্জাত ছেলেটা কিভাবে জানলো? তবে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, সেম টু ইউ, আমার বোনের থেকেও দূরে থাক, রাত বিরেতে ছাদে নিয়ে যাওয়া ভালো না। হৃদের মুখটা চুপসে গেল নিহানের কথায়। তাকে তো পাল্টা জবাব দিতেই হবে, কিন্তু সে পারল না কিছু বলার আগে তাদের সামনে হাজির আস্থা, আফরা, নুহা। ভাইয়া তোমরা এখানে? তোদের নিতে এসেছি, চল। নিহান কয়েকবার আফরাকে দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েটা আস্থার পেছনে দাঁড়িয়ে। ওই রাতের পর মেয়েটা আর তার দিকে তাকায় না, সামনে আসলে মুখ লাল হয়ে যায়। এত লজ্জা কিভাবে আসে একটা মানুষের? আরে এটা তো নর্মাল, একটা জিনিস এমন করার কি আছে? কথাগুলো নিজের মনে মনে আওড়ালো নিহান। আফরা আস্থার পেছন থেকে মাথাটা নিচু করে গিয়ে হৃদের গাড়িতে গিয়ে বসলো। নুহাকে নিয়ে নিহান চলে গেল। দাঁড়িয়ে আস্থা, হৃদ। আস্থা মাথা নিচু করে আছে। হৃদ তো জানে না মেয়েটা যে ওই দিন হৃদকে বলা কথাটার জন্য ভয় পাচ্ছে, চিল্লিয়ে বলে ফেলেছিল কিনা। বর্তমানে শান্তশিষ্ট থাকা আস্থাকে যে হৃদ ছোটবেলার আস্থার মতো বারবার অশান্ত করে ফেলে, এতে তার কি দোষ? তবে মেয়েটা কি জানে তার কাছে আসার জন্য ছেলেটাকে পরদিন তার বড় বাবার কাছে ব্যাপক পরিমাণ কথা শুনেছে? দাঁড়িয়ে থেকেই কি এখনই দিন পার করবি? বলে দীর্ঘ এক শ্বাস ছাড়ল হৃদ। আস্থা কিছু না বলে গাড়ির দরজা খুলতে হাত বাড়ায়। তখনই হৃদ আবার বলে, জানিস না আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আস্থার বুঝতে বাকি রইল না হৃদ কি বিষয়ে কথা বলছে, তাই সে সামনের সিটে গিয়ে বসে। গাড়ি এসে চৌধুরী বাড়ির সামনে দাঁড়ায়। পুরোটা রাস্তা গাড়িতে নীরবতা বিরাজমান করছিল, কেউই কোনো কথা বলেনি। আফরা গাড়ি থামতে নেমে বাড়ির ভেতরে দ্রুত পায়ে চলে যায়। নিহান যে তাকে আর চোখে দেখছিল তা ঠিক বুঝতে পারে না। এই ব্যাপারগুলো তার জীবনে নতুন, এই অনুভূতিগুলোর সাথে তার সদ্য পরিচয়। সে ঠিক ঠাউর করতে পারছে না যে কি করবে। এগুলো নিয়ে আফরা অনেকটা হতভাগ হয়ে পড়েছে। আস্থা নামতে যাবে, তখনই হৃদ আস্থার হাত ধরে ফেলে। গম্ভীর কণ্ঠে শুধায়, তুই কি আমাকে ইগনোর করছিস? আস্থা আমতা আমতা করে বলে, কই না তো। এবার হৃদ করে বসে আরেক কাণ্ড। তার হাতটা হঠাৎ করে আস্থার কোমর পেঁচে ধরে। আস্থার কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলে, আমি কি সত্যি রোমান্টিক নই? কথাটা কানে আসতে চোখ দুটো বড় বড় হয়ে গেল আস্থার। ঠোঁটদয় কাঁপছে। কি বলবে সে? এই লোক তার বলা কথা কিভাবে শুনলো? তবে আস্থা শিওর আফরা বলেনি তাহলে? হৃদ আস্থার চুপসে যাওয়া মুখ দেখে মৃদু হাসে। তার নাক দিয়ে আস্থার গালে হালকা ঘষা দেয়। মিনমিনিয়ে বলে, একটা চুমুতেই তোর এই অবস্থার সামনে আসিস না, কথা বলিস না, আমার সামনে আসতে যেন না হয়, তাই আগে খেয়ে রুমে চলে যাস। কি ভাবিস আমি কিছু বুঝি না? আমার সর্বক্ষুদ্রতম একটা পদক্ষেপে তোর এই অবস্থা। তোর যখন আমার ডেসপারেট রূপটা দেখবি তুই তখনই কি করবি আস্থা? নেশা জড়িত কণ্ঠের কথাগুলো আস্থাকে আরো অস্বস্তিতে ফেলে দিল। তার এসব নতুন অনুভূতির সাথে সাক্ষাৎগুলো যে তার হৃদয় সারাক্ষণ ঘাত করে যায়। আর হৃদ আস্থাকে ছেড়ে দিয়ে বলে, বাসায় যা তাড়াতাড়ি, তোর বেশিক্ষণ আমার সাথে থাকা ঠিক না। আমার নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়।
সন্ধ্যা 7টা প্রায়। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। সদর দরজা দিয়ে মাত্র হৃদ বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতেই দেখা মিলল রিসান চৌধুরীর। বসার ঘরটায় বসে চা খাচ্ছে সে। পাশে তার মা সুমি বেগম বসে আছে। মা বাবাকে হেসে হেসে কথা বলতে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো তার। মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ালো ফ্রেশ হতে। সিঁড়ির সামনে আসতে রিসান সাহেব স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, রিত ফ্রেশ হয়ে নিচে এসো তো, জরুরি কথা আছে। বাবার কথায় সম্মতি জানিয়ে রিত নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিজের রুমের সামনে আসতে দেখলেও পাশের রুম থেকে গুনগুন করে কথা বলার শব্দ আসছে। নিজের রুমের থেকে সরে পাশের রুমে গিয়ে দাঁড়ালো। কান পেতেও যখন কিছু শুনতে পারল না, তখন ভিড়ানো দরজাটা খুলে সে দাঁড়ালো। আস্থা পড়ার টেবিলে বসে নিজে নিজেই কথা বলছে। চোখে মুখে তার হতাশার ছাপ। রিত তার এমন মুখখানি দেখে বেশ চিন্তিত হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? রিতকে হঠাৎ দেখে কিছুটা ভরকালো আস্থা। রিত হৃদয় কুচকে আবার বলল, কিছু বলেছি আমি তোকে? আসলে সামনে টেস্ট এক্সাম আর আমার মাথায় হায়ার ম্যাথ একটু ঢুকছে না। রিত এক দীর্ঘশ্বাস ছাড়লো। সে তো ভাবলো মেয়েটার কি না কি হলো, অথচ এইটুকু ব্যাপার। আস্থাকে আশ্বস্ত করে রিত বলল, টেনশন করিস না, রাতে খাবার শেষে আমার রুমে আসিস। কি বুঝিস না আমি বুঝিয়ে দিব। আস্থা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। রিত পড়াশোনায় অনেক ভালো ছিল। সে আস্থাকে বোঝালো তার কাছে সে সব যে ভালোভাবেই বুঝবে এটা শিওর। ফ্রেশ হয়ে নিচে আসতে আসতে বেজে যায় 8টা। রিসান চৌধুরী ছেলের জন্য তখনও বসে অপেক্ষা করছিল। হৃদ এসে বসতে সুমি বেগম চলে যায় রাফসান সাহেবকে ডাকতে। দুই ভাই একসাথে হৃদের সামনে বসে তার দিকে তাকায়। হৃদ কি করছে বুঝতে পারছে না, কেন তার দিকে তারা দুই ভাই এভাবে তাকিয়ে আছে। আশ্চর্য। নীরবতা ভেঙে রাফসান চৌধুরী বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।